আমি কোথা থেকে এসেছি সেই অতীতের স্মৃতি বিস্মৃত, আমি কোথায় দাঁড়িয়ে আছি সেই তরুণ প্রজন্মের দেহ মনকে স্পর্শ করবার শক্তি আমার নেই, কিন্তু ঠিক কোথায় আমরা চলে যেতে চাইছি সে সম্পর্কেও এখন কিছুটা ধোঁয়াশা আমার মনের মধ্যে কাজ করছে। দিনের শেষে আমি একজন রাজনৈতিক কর্মী, এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই। আমার মতামত, আমার রাজনৈতিক দর্শন, আমার নির্দিষ্ট চলার পথটা প্রত্যেক মানুষের জানা। নতুন নতুন উদ্ভাবিত শব্দ, সেই শব্দকে কেন্দ্র করে রাজনৈতিক সামাজিক তাপত্যার তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত ঢল আছড়ে পড়ছে রাস্তার বুকে, কখনো দুর্নীতির বিরুদ্ধে, আত্মহননের বিরুদ্ধে, কখনো বা তা প্রভাবিত হয়ে যাচ্ছে কোনো রাজনৈতিক সংগঠন তার নিঃসঙ্গতা দূর করে অপ্রাসঙ্গিকতা থেকে নিজেকে প্রাসঙ্গিক করবার প্রচেষ্টার মধ্যে। আর তার মধ্যেই আমরা রাজনৈতিক কর্মী, কনভেনশনাল রাজনৈতিক কর্মী, যাদের একটা নির্দিষ্ট বক্তব্য আছে। সমাজের যে কোনো ঘটনাকে, যে কোনো ছবিকে নিজের মতাদর্শের চশমা দিয়ে দেখবার প্রচেষ্টা আছে। কোথাও একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। জেনজির একটা ভাষা আছে যে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে চান না। তারা সংবাদ সংগ্রহ করছেন কোনো প্রাত্যহিক দৈনিক সংবাদপত্র থেকে নয়, তাদের সংবাদ সংগ্রহের মাধ্যম কোনো টেলিভিশন নয়, ইনস্টাগ্রামের 30 সেকেন্ডের একটা রিল। আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিয়ে শুরু করব। সাম্প্রতিককালে কার্গিল দিবসে কনক ভট্টাচার্যের বাড়ি থেকে আমি 7 মিনিটের একটি বক্তৃতা করেছিলাম। আর তার আগেই কলকাতায় একটা মিছিল হয়েছিল। সেই মিছিল ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেই মিছিল ছিল প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে। কিন্তু সেই মিছিলে হঠাৎ শোনা গেল আজাদি স্লোগান। আমি আপনাদের সামনে বলছি স্পষ্টভাবে যে আমি বলছি যে এই সমাজ বহুত্ববাদী সমাজ, ইটস এ ল্যান্ড অফ প্লুরালিজম। এই মাটি বহুত্ববাদের মাটি। আমরা বহুদলীয় ব্যবস্থাকে গ্রহণ করেছি, আমরা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছি। ভারতবর্ষই পৃথিবীর একমাত্র দেশ যেখানে 140 কোটির মানুষ 5 বছর অন্তর বিনা রক্তক্ষয়ে একটা সরকারের পরিবর্তন করে দিতে পারে। 1947-এর আগে আর পরে ব্রিটিশ কলোনিয়ালিজম থেকে যারা মুক্তি পেয়েছিল বা অন্য কলোনিয়ালিজমের বাইরে যারা চলে এসেছিল, তারা কেউ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধরে রাখতে পারেনি। সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের নামে যে পাকিস্তান তৈরি হয়েছে, আজ পর্যন্ত কোনো পাকিস্তানের প্রেসিডেন্ট 5 বছর নিরবিচ্ছিন্নভাবে তার শাসনকাল অতিবাহিত করে যেতে পারেনি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ, আমার দেশ, এত রাজনৈতিক দল, বেশভূষায় এত বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য আছে, তারতম্য আছে, রিজিওনাল অ্যাসপিরেশনস আছে, কিন্তু তারপরেও আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ আমাদের কারণ সাংস্কৃতিক জাতীয়তাবাদ। ব্রিটিশ এসছে, তাদের ইন্ডক্ট্রিনেশনকে আমরা স্বীকার করেছি। রবার্ট কিপলিং বলেছিলেন, দি ইস্ট ইজ ইস্ট এন্ড দ্য ওয়েস্ট ইজ ওয়েস্ট, টুইন শ্যাল নেভার মিট। এই পাশ্চাত্য যেভাবে প্রাচ্যকে দেখেছে, ম্যাক্সমূল আর মিকলেরা যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের চেতন বা অবচেতন মনে তার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা পেয়ে গেছে। বক্তব্য রাখতে গিয়ে আমি বললাম যে দেখুন, এটা তো বহুত্ববাদী সমাজে যে কেউ প্রতিবাদ করতে পারে, গান করতে পারে, কবিতা লিখতে পারে, ছবি আঁকতে পারে, রাস্তায় নেমে মিছিল করতে পারে।
সরকারের সমালোচনা করতে পারে, অবরোধ করতে পারে, ধর্ণা দিতে পারে, বন্ধ করতে পারে। ডিসরাপশন ইজ অলসো এ পার্ট অফ ডেমোক্রেসি। বাধা দানটাও একটা রাজনীতির অঙ্গ, সংসদীয় গণতন্ত্রের অঙ্গ। কিন্তু কেউ যদি বলে ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি পুলিশকে বলবো সে যেন সুস্থ শরীরে বাড়ি না যায়, একবারের জন্য আরজিকর থেকে যেন ফিরে। কিন্তু শব্দটাকে কেটে ছোট করে দেয়া হলো। আমি বলেছিলাম যে খুব মার খাবে, ভালো করে আদর করে দেবে। দেখা গেল পরবর্তীকালে ওটাই চলছে, আর এইটা নিয়ে প্রতিবাদের ঝড় উঠে গেছে। কে কোন শব্দকে কিভাবে গ্রহণ করবেন সম্পূর্ণ তার বিষয়। জেনজির একটা শব্দ আছে ফোমো, মানে আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। এই ফোমোতে আক্রান্ত হয়ে বিভিন্ন মানুষ মিছিলের মধ্যে ঢুকে পড়ছেন। কেন ঢুকছেন সেটা সম্পর্কে কিন্তু তারা অবহিত নন, কিন্তু তারা জানেন যা কিছু হচ্ছে ঠিক হচ্ছে না, কোনো প্রতিবাদ করতে হবে। মাত্র 2 মাসের কিছু সময়ের আগে এখানে সরকারের পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি মনে করেন কেউ যে পশ্চিমবঙ্গের শিল্পায়নের জোয়ার বয়ে যাবে, কেউ যদি মনে করেন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় দুর্নীতিকে বন্ধ করে দেওয়া যাবে, কেউ যদি মনে করেন পশ্চিমবঙ্গে সর্বত্র আইন শৃঙ্খলার উপরে চূড়ান্ত নিয়ন্ত্রণ রাজ্য সরকারের থাকবে, তাহলে আমার মনে হয় তারা কোন স্বর্গে বাস করছেন সেই স্বর্গটা নিজেরাই খুঁজে নেবে। এটা সম্ভব নয়। কোন গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এভাবে চলতে পারে না। যে কোনো টোটালিটারিয়ান স্টেটেরও একটা নিজস্ব কর্মপদ্ধতি আছে। তারা প্রতিবাদকে রাষ্ট্রযন্ত্র দিয়ে গ্রাস করে নেয়, স্তব্ধ করে দেয়, ভেঙে গুঁড়িয়ে দেয়। আমাদের দেশের যদি আমরা রাজনৈতিক পরিসংখ্যান দেখি, তাহলে স্বাধীনতার আগে থেকে সমান্তরালভাবে এখানে কিন্তু সশস্ত্র আন্দোলন এবং অহিংস আন্দোলন চলে গিয়ে আমরা ঠিক নদীটা পেরিয়ে যদি ওপারে হাওড়ায় চলে যাই, আমরা যদি একবার উলুবেড়িয়ার বাগনানের আশেপাশের কোনো জায়গা ঘুরে বেড়াই, দেখবো অসংখ্য বিপ্লবীরা, অনুশীলন এবং যুগান্তর সমিতি সেখানে তারা আত্মগোপন করেছেন, তাদের কাজ চালিয়ে গেছেন। আবার যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখি যে তিনি হাওড়া জেলার জাতীয় কংগ্রেসের 12 বছর সভাপতি ছিলেন, কিন্তু দেউলটিতে তার নদীর পাড়ের বাড়ি, যেটা এই মুহূর্তে একটি সংগ্রহশালা, তিনি সেখানে সন্ধ্যাবেলা কাটাতেন এবং যে পরিমাণ তার সেই যুগে লেখার থেকে তার রোজগার হতো, তিনি অকাতরে বিপ্লবীদের দান করতেন। যে সংগঠনের সঙ্গে তিনি ছিলেন না, যে সংগঠনের পথটা তার চলার পথ ছিল না, সেই বিপ্লবীদের দান করে গিয়েছেন দিনের পর দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যেদিন রাসবিহারী বোসের মহানিষ্ক্রমণ হচ্ছেন, সেদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আশ্রয়স্থল ছিল, মানে তার থাকার জায়গা ছিল হাওড়ার বাজেশিবপুর তলার একটি ছোট বাড়ি, একটি 2 কামরার ঘরে। বিপ্লবীরা গেলেন, শরৎচন্দ্রের কাছে বললেন, রাসবিহারী দেশ ছেড়ে চলে যাচ্ছেন, বিদেশের মাটিতে কিছু করতে চান। সেই আত্মচেতনা, সেই আত্মোপলব্ধি, সেই কোথা থেকে আসছি সেই ঠিকানাটা না জানার কারণে বিচ্যুতি তৈরি হয়েছে, সমন্বয়ের অভাব তৈরি হয়েছে, একটা প্রজন্মের সঙ্গে আরেকটা প্রজন্মের একটা দূরত্ব তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে ইনস্টাগ্রাম, কখনো বা এখন কি বলে টুইটার হ্যান্ডেল করতে করতে আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গার হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে পড়েছি। আমরা আমাদের অতীতের স্মৃতি থেকে বিস্মৃত হয়ে গেছি। আজকের জন্য যদি কিছু ভুল থাকে, সে ভুল আমাদের। প্রত্যেক রাজনৈতিক দলকেই সমালোচনা গ্রহণ করতে হবে, প্রত্যেক সরকারকে সমালোচনাকে স্বীকার করতে হবে, সমালোচনাকে গ্রহণ করাই রাজনীতির সবচেয়ে বড় ধর্ম। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো রাইট টু ডিসেন্ট, প্রতিবাদের অধিকার। আমাদের একজন নেতা ছিলেন যার সঙ্গে বিজেপির নামটা সমার্থক হয়ে গেছিল, তপন শিকদার। তিনি মজা করে বলতেন যে নেতা হয়েছ খালি মালা পড়বে, দুটো খ দিয়ে বলে না, কি খাবেন না দুটো, কেউ কিছু দেবে না।
তো কেউ যদি মনে করেন শুধু উত্তরীয় পড়বো আর হাততালি পাবো আর আমি কোনো সমালোচিত হব না, এরম ভাবে তো দিন চলে যাবে না। যায় যদি দিন যায় যাক না গান আছে না, ওরম ভাবে আর যাই করা যায়, রাজনীতির ময়দানে টিকে থাকা যায় না, সমাজেও টিকে থাকা যায় না। তাই আমরা একটা বৃহত্তর সমাজের মধ্যে যখন এখানে এসেছি, অন্তত আজ এই প্রজন্মের সামনে দাঁড়িয়ে আমার একটা বলার শক্তি আছে, এটাই যে আজকে সারা ভারতবর্ষের মধ্যে যখন পৃথিবীর বিভিন্ন অর্থনীতি একটা চরম মন্দার সম্মুখীন, যখন গোটা ইউরোপের মূল্যবৃদ্ধিকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, একমাত্র আশার কিরণ ভারতবর্ষ। কোভিড কালে আমাদের অসুবিধা হয়েছে, মানুষ মারা গেছেন, মানুষ কাজ হারিয়েছেন, মানুষের অর্থনৈতিক শক্তি কমেছে, কিন্তু কোভিড কালে মূল্যবৃদ্ধি হয়নি। এত কিছুর পরেও ভারতবর্ষ তার নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থাকে ধরে রাখতে পেরেছে, তার শক্তিকে ধরে রাখতে পেরেছে। নির্বাচন হচ্ছে, নির্বাচনে আমরা জিতেছি। এই জয়টাই সব নয়। 2007টি আসনে বিজেপি জয়লাভ করেছে বলেই আমার শরীরী ভাষা বদলে যাবে, আমার সম্পূর্ণ শব্দচয়ন ভিন্ন মাত্রায় চলে যাবে, আমি যাকে যেভাবে খুশি আক্রমণ করব, এটা তো সম্ভব নয়, এটা হতে পারে না। আজকে জেনজিদের বহু জায়গায় সমালোচনা করা হচ্ছে, কিন্তু সমালোচনা করার আগেও তাদের ফোমো সিন্ড্রোমটাকে আমাদের বুঝতে হবে যে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছে না। তারা একটা নির্দিষ্ট প্রবাহ, একটা নির্দিষ্ট বহমানতা, একটা নির্দিষ্ট প্রতিবাদের সুর থেকে, যা তাদের বন্ধুরা করছে, সমবয়সীরা করছে, সহপাঠী করছে, তাদের থেকে বিচ্ছিন্ন হতে তারা চাইছে না। আর সেজন্যই তারা এই ঘটনায় আছে। সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি বিদেশি, কারণ আমরা আমাদের আত্মপরিচয়কে কোনোদিন মানুষের সামনে নিয়ে আসতে পারিনি। আমরা সগর্বে বলতে পারিনি যে আমরা ভারতবর্ষ, এই দেশ আমার দেশ, এই মাটি আমার মাটি, এই মাটিতে আমি আমার কর্মক্ষমতা দেখাবো, এই মাটিতে আমি কিছু প্রতিষ্ঠিত করব, এই মাটিতেই আমি মারা যাব। আমরা লালায়িত বিদেশি যাবার জন্য। আমাদের এক যুগে লালায়িত ছিল বিদেশি বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করার জন্য। আজকে যারা এখানে সমালোচনা করছেন, তারাই আবার কিছুক্ষণ পরে বলছেন যে আমি অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি আমার ছেলে মেয়েকে পড়ার জন্য। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, আমরা দেখতে পাচ্ছি এক্সোডাস হচ্ছে। এক্সোডাস শুধু মাইগ্রেন্ট লেবারের নয়, এক্সোডাস শুধু কৃষকের নয়। আজকে এখান থেকে মেধা চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে, ছাত্র চলে যাচ্ছে, শিল্প চলে যাচ্ছে। আমাদের সেটাকে আটকাতে হবে, আর সেই আটকাবার জন্য সকলের প্রচেষ্টার প্রয়োজন আছে। আজকে আমরা বলতে পারি যে বিদেশি শক্তি বিভিন্ন জায়গায় আমাদের মধ্যে এখানে ঢুকেছে, এটা ঠিক, এটা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই। কারণ এই আন্দোলন যেদিন চললো, সেই আন্দোলনের দিনে আমি দিল্লিতে ঘটনা বা দুর্ঘটনা চক্রে ছিলাম। ওই সময় পার্লামেন্ট চলছে, চারিদিকে যেভাবে উত্তাল মানুষজনকে দেখলাম, পরের দিন আন্দোলনের ছবি কিন্তু সম্পূর্ণ বদলে গেল। যাদের দেখতে পেলাম তারা আর যাই হোক দূর দূর পর্যন্ত কোথাও কোনো ছাত্র ছিল না। কলকাতায় যে মিছিল নেমেছিল, যদি সম্পূর্ণ সেটা জেনজিদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়ে থাকতো, তাহলে সাংবাদিকরা আক্রান্ত হতেন না, রক্তাক্ত হতেন না, আজাদি নিয়ে কেউ কোনদিন স্লোগান দিত না। আমরা তো আবার বলছি, আমরা যে কোনো ধরনের প্রতিবাদকে গ্রহণ করতে পারি। আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, যে দলের প্রতিনিধিত্ব করছি, আমরা বিধানসভা লোকসভায় যে কোনো ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারি, যে কোনো প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা সচেষ্ট থাকতে পারি। কিন্তু ভারত তেরি টুকড়ে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি, এটা বললে খুব মার খাবে, খুব মার খাবে, কেউ বাঁচাবে না। কারণ মানুষ এখন জেগে গেছে। মানুষ আরেকটা মুর্শিদাবাদ চায় না, মানুষ মহেশতলা চায় না, মানুষ খিদিরপুর চায় না, মানুষ হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃতদেহ দেখতে চায় না। মানুষ দেখতে চায় না যে একজন 45 বছরের হিন্দু বিবাহিত মহিলা বিএসএফ অফিসারের সামনে দাঁড়িয়ে বলছে, গুলি চালান, আমার বুক ঝাঁঝরা করে দিন, আমি আপনার গুলিতে মরতে চাই, কিন্তু অন্যের হাতে নিজেকে অপবিত্র হতে দিতে পারি না। এ ঘটনার পুনরাবৃত্তি মানুষ দেখতে চাইছে না, আর তার জন্য মানুষ একটা প্রতিবাদ করছে। কিন্তু তারপরেও বলছি, ফুলপ্রুফ সিস্টেম বলে কোনো কিছু হয় না। এ কথা বলে আমি কোনো সরকারকে আড়াল করতে চাইছি না,
কিন্তু যে কোনো আন্দোলন বা যে কোনো প্রতিবাদের মধ্যেও একটি সামান্যতম হলে ন্যূনতম সত্য থাকে, না হলে সেটা আন্দোলন রূপ নিতে পারে না। আরজি করে আমরা রিক্লেম দ্য নাইট দেখেছিলাম, রাত দখলের লড়াই। দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছিলেন, রাজনৈতিক মতামতকে ভুলে, মতাদর্শকে ভুলে, সমস্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষ রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করতে। সেই প্রতিবাদটি শুধুমাত্র আরজি করের মেয়েটির জন্য ছিল, সেই প্রতিবাদ ছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের যে আকাঙ্ক্ষা, যে উচ্চাশা, তাদের যে আবেগ, সেটা আহত হয়েছিল, সেটা নিহত গোলাপের মতো ছড়ে চলে গিয়েছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। প্রতিবাদ হয়েছিল সমাজের মধ্যে একটা পুঞ্জীভূত ক্ষোভের, যেটা বাইরে আসছিল না বা সাহস দেখাতে পারছিল না, সেই সাহসটা তিনি দেখাতে পেরেছিলেন। শোনা যায় ইন্দিরা গান্ধী উত্তরপ্রদেশের একজন নেতাকে জিজ্ঞাসা করেছিলেন, নামগার করছে না, যে জিজ্ঞেস করে কিতনা সিট মিল রা বিহার মে। সমস্ত সিট এমার্জেন্সি পরের ভোটে ইন্দিরাজি যখন 1977 নির্বাচন লড়ছিলেন, তখন উনি বলে দিয়েছিলেন, যখন গণনা চলছে, যে সব সিটই তারা জিতছে। ভোটের গণনা শেষে ইন্দিরা গান্ধী তার গরম কফি তার মুখে ছুঁড়ে মেরে বলেছিলেন, ইউ দি ব্লাডি সাইকোপ্যান্স, তোমারা নিয়ে মেরা ऐसा हालत हो गया। তো এই ধরনের মানুষ সমাজে চিরকাল ছিল, সমাজে চিরকাল আছে এবং চিরকাল থাকবে। তার মধ্যে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা নিয়ে প্রতিবাদ চলবে। মানুষের উচ্চাকাঙ্ক্ষা থাকবে, মানুষের কিছু ভুল বোঝা থাকবে, সরকারের ভালো লাগা না ভালো লাগা থাকবে, ভিন্ন রাজনৈতিক দল অপ্রাসঙ্গিক থেকে প্রাসঙ্গিক হবার চেষ্টা করবে, সেটাও তারা করবে। আর এই অস্থিরতা নিয়ে কিছু শক্তি এখানে কিছু পাম্প করবে, যেভাবেই হোক, টাকা বললে কাউকে অপমান করা হয়, করবে। কিন্তু এগুলোর মধ্যে থেকেই আমাদের এগোতে হবে। ভারতবর্ষের উপরে কম বাধা আসেনি, কিন্তু তারপরেও আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছি। আমাদের বাধাটা শুধুমাত্র ছিল যে আমাদের আভ্যন্তরীণ বাধা, বিষয়টা এরকম নয়। শুধু বহিঃশক্তির আক্রমণই আমাদের একমাত্র লক্ষ্য ছিল, এটা নয়। আমাদের ভিতর থেকেও আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের অপব্যাখ্যা করা হয়েছে মনুস্মৃতি। কখনো মনুস্মৃতিকে সামনে নিয়ে চলে আসা হচ্ছে, কখনো ভারতীয় সংবিধানকে সামনে নিয়ে চলে আসা হচ্ছে। কিন্তু ভারতীয় সংবিধানকে যে খুন করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে, সেকুলারিজম এবং সোশ্যালিজম শব্দ দুটোকে ইন্ডাক্ট করিয়ে আজকে জেনজিদের সেই ঘটনাটাকেও মনে করিয়ে দিতে হবে। আসলে যুগে যুগে আমরা প্রতারিত হয়েছি এবং বিভিন্ন সময়ে আমরা প্রতারণার শিকার হয়েছি। আমরা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করবারও চেষ্টা করেছি। আজকে তার ফলস্বরূপ আজকে আমরা যেভাবেই হোক এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদের দেশে অস্পৃশ্যতা ছিল। আনটাচেবিলিটি ইজ এ সোশ্যাল রিয়ালিটি, নো ওয়ান ক্যান ইগনোর ইট। কিন্তু আবার আমাদের শাস্ত্রী আবার বলছে, জন্মনা জায়ত শূদ্র সংস্কার আর দ্বিজ উচ্চতে বেদভ্যাসাৎ ভাবেদ বিপ্র ব্রহ্মজ্ঞানতে ব্রাহ্মণ। আমরা যখন জন্মাই শূদ্র হয়ে জন্মগ্রহণ করি, জন্মনা জায়ত শূদ্র সংস্কারের মধ্য দিয়ে আমরা দ্বিজ হই, মানে দ্বিতীয়বারের জন্য জন্মগ্রহণ হই। বেদভ্যাসাৎ ভাবেদ বিপ্র, মানে পুরোহিত হতে পারি বেদভ্যাসাৎ করে, কিন্তু ব্রহ্মজ্ঞানতে ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞান যার আছে সেই ব্রাহ্মণ। আবার এই সমাজই বলছে অবাং মনুষ্য গোচর ব্রহ্মকে। আরেকটা কি বলে গেল? ব্রহ্ম কি বলে একটা? অবাং মনুষ্য গোচর একটা কি? ব্রহ্ম সত্যাং জগন মিথ্যা জীব ব্রহ্মইব না পার। কতদিন আগে পড়েছি, ভুলে গেছিলাম। একইভাবে যেরকম ব্রহ্মকে বলছে অবর্ণনীয়, মানে বর্ণনা করা যাচ্ছে না, বর্ণনাতে। আবার সেখানেই ভারতীয় শাস্ত্র বলছে অন্নং ব্রহ্ম অন্নং বহু পূর্বিত, অন্নটাও ব্রহ্ম। আমাদের দেশে একই সময় সমান্তরালভাবে রামানুজ, শঙ্করাচার্য নিজেদের মতামত চালিয়ে নিয়ে গেছেন। আমরা চারবাককে ঋষি বানিয়েছি। আমরা বেশ্যাপুত্র বশিষ্ঠকে সমাজের সর্বোচ্চ স্তরে স্থান দিয়েছি। জবাল সত্যকাম, গণধর্ষিতা বা বণিকা জবালা, তার ছেলে যখন গুরু গৌতমী ঋষির কাছে পড়াশুনো করতে গেলেন, বললেন তোমার পিতৃ পরিচয় কি? আপনার সব জায়গায় তো আমাদের এখানে লাগে, বাবার নাম তো লাগে আমাদের। পিতৃ পরিচয় কি?
ছেলেটি ঘুরে এসে মায়ের কাছে বলল যে বাবা বোঝো না, এত লোক আমার কাছে আসছে, বহু জনের পরিচর্যার ফলে তোমাকে পেয়েছি, তোমার বাবাকে তো বলতে পারবো না। ছেলেটি গিয়ে যখন তার গুরুকে বললেন যে আমার বাবা তো জানে, ঠিক আমার বাবাকে মাও জানে না, কারণ আমার মা এই কাজ করে থাকেন। বললেন তুমি তো প্রকৃত ব্রাহ্মণ, সত্যবাদী, তাই ব্রাহ্মণের ধর্ম। জবালা সত্যকাম, মায়ের নাম নিয়ে ছেলে উপনিষদের প্রতিষ্ঠা পেয়ে গেলেন। তার কালাতীত সত্তাকে আজও তিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন, তার বিভিন্ন শ্লোকের মধ্যে দিয়ে, তার দর্শনের মধ্যে দিয়ে, তার সমাজ চেতনার মধ্যে দিয়ে। আমরা বাঙালিরা নাকি ব্যবসা করতে জানেন না। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কে ছিলেন? ব্যাংক তৈরি করেছিলেন, শুধু ওখানেও তৈরি করেননি, এক্সপোর্টের বিজনেস করতে শিখিয়েছিলেন। কেউ খুব মজা করে বলে রানী নাকি গার্লফ্রেন্ড ছিলেন তার পার্টি তো চিরকালের জন্য বিখ্যাত ছিল। ব্রিস্টলে তিনি গিয়ে রাজা রামমোহনের সমাধি দূরে সরিয়ে রেখেছিলেন, কিন্তু তার গুণটাকে দূরে সরিয়ে রেখে তার সম্পর্কে কাল্পনিক গল্প আমরা দিনের পর দিন তৈরি করে চলেছি। আমরা যারা বাঙালি আছি আমরা আত্মবিস্মৃত। আমাদের তো ভারতবর্ষ যাওয়ার আগে নিজেদের কথা আমাদের চিন্তা করা উচিত, আমরা কোথায় ছিলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন লেখক, বিভিন্ন গবেষককে নিয়ে কথা বলছি। এই যে আমাদের সামনেই তো, আমাদের চোখের সামনেই বিবর্তন ঘটে গেছে। ইয়ং বেঙ্গল আন্দোলনের মধ্যে দিয়ে ডিরোজিও যে সমস্ত মেধাবী ছাত্রদের প্রভাবিত করেছিলেন, যারা পরবর্তীকালে গোমাংস ভক্ষণ করেছেন, ক্রিশ্চিয়ান হয়ে গিয়েছিলেন, যে মাইকেল মধুসূদন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্ত হয়ে যিনি টেমসের পাড়ে বসে ক্যাপটিভ লেডি রচনা করেছিলেন, সেই বই গ্রহণ না পাওয়ার ফলে অমূল্য রতন বলে আবার ঘরে ফিরেছিলেন। তার সমাধি করে কিন্তু তিনি লিখে গেছেন, একবারও মাইকেল নয়, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব এ বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, হেতায় সাহিত্য দত্ত কুল ভব শ্রী মধুসূদন। এটাই ভারতবর্ষের আবর্তন। ওয়েস্টার্ন ফিলোসফিতে টাইম ইজ লিনিয়ার, সময় এগিয়ে যায়, কিন্তু আমাদের ভারতীয় দর্শনের সময় আবর্তিত হয়। চক্রবৎ পরিবর্তনতে দুঃখা নিচ সুখা নিচ, जीना यहाँ मरना यहाँ, ये छोड़ के जाना कहाँ। এর মধ্যেই আমরা আছি, এর মধ্যেই আমরা বেঁচে থাকবো, এর মধ্যেই আপনারা বেঁচে থাকবেন। রবীন্দ্রনাথ তাই বলেছিলেন, আমাদের ছেলেমেয়েরা যেন বিদ্যা না পায়, তারা যেন শিক্ষা পায়, সমগ্রতার মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সমগ্রতাকে খুঁজে পায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।